হ্যালো বন্ধুরা, আমি পারমিতা চলে এসেছি তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে। কোনো ব্লগ দেব না আজকে, কারণ আমি কিছু কাজবাজ করছি না যে তোমাদের সাথে কিছু শেয়ার করব। তো ভাবলাম অনেক দিন ভিডিও দেওয়া হয় না, আজ কটা কথা তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের সাথে অনেক কথাই শেয়ার করা হয়নি, কারণ আমার শরীরটা ভালো যায় না, খুবই খারাপই বলতে পারি। এখন খারাপ তো বলতে নেই, ভালো যাচ্ছে না একটু। বোঝোই তো এই টাইমটা কি হয় মেয়েদের। তো যাই হোক, মা এসে আছে অনেক দিন ধরে, তো মাই সব করছে। আমি সারাদিন শুয়ে বসে এইভাবেই কাটাচ্ছি। তাই আর কি দেখাবো বলো, আর ক্যামেরার সামনে এলেই একটু অন্তত রেডি হয়ে আসতে হয়। যেমন তেমনভাবে আসাটা আমার পছন্দ না কোনো দিনই। তো যেমন তেমনভাবে আমি আসতেও পারি না, আর আমার রেডি হতে ইচ্ছেও হয় না। এত গরম তো একদম সহ্যই হচ্ছে না। তো ঠিক আছে, এসব কথা বাদ দাও, শরীর ভালো খারাপ এই নিয়েই আছি। তো আজকে কটা কথা শেয়ার করব। অনেকের কোশ্চেন কি বলো তো, কমেন্ট বক্সেই হোক অথবা কিছু কিছু মানুষের হয় না, কানে তো সব কথা আসেই। অনেকের কোশ্চেন হলো আমি এত বছর পর কেন আবার একটা ইস্যু নিচ্ছি হবে আর কি। তো কি বলি, সব কথাই কানে আসে, মানুষের কথা ভাবি এগুলো ইগনোর করে যাব, গায়ে মাখাবো না। কিন্তু তাহলেও দেখবি কিছু কিছু সময় একটু খারাপও লাগে। আর আমার ছেলে এখন কোথায় আছে, কি নিয়ে ভর্তি হয়েছে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার জন্য এলাম। প্লিজ তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না, সবাই পুরো ভিডিওটা দেখবে শেষ পর্যন্ত। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যারা নতুন, আর লাইক কমেন্ট শেয়ার তো করবেই যদি ভালো লাগে আমাকে তারাই করবে। এবার বলি, এত বছর পর কেন আমি ফার্স্ট ইস্যু আর কি আবার কেন সেকেন্ড ইস্যুটা নিচ্ছি। দেখো, সব কিছু কি আমাদের হাতে থাকে বলো? যখন ইচ্ছা যা খুশি করব, কখনোই সেটা হয় না। তো আমার ছেলের 16 বছর বয়স। আমি তোমাদের সত্যি কথাই বলছি, লুকানোর কোনো বিষয় নেই। দেখো, ব্যালকনিতে বসেছি আর যত গাড়ি যাচ্ছে আওয়াজ হচ্ছে, এখানে বেশ হাওয়া দিচ্ছে, তো বেশ বসে ভালো লাগছে। এবার হচ্ছে, আমি বাচ্চাটা কেন এত দেরি করে নিচ্ছি আর কি হবে। আমার ছেলে 16 বছর বয়স, এবার মাধ্যমিক দিয়ে ও 11-এ উঠলো। তো যখন বাচ্চারা 6-7 বছর বয়স হয়, তখন আমরা দ্বিতীয় একটা ইস্যুর আর কি চেষ্টা করি অনেকেই। আবার একটা বাচ্চা নেওয়ার শখ জাগে, মাদের বলো, ফ্যামিলিতে একটা চাপ বলো, যাই হোক। তো সেটা আমাদেরও হয়েছিল ইচ্ছাটা, কিন্তু তখন হচ্ছে ফ্যামিলিতেও খুব চাপ ছিল একটা, অনেক লোকজন, সেসব তো বাদই দিলাম, কিন্তু তাও নেব ভেবেছিলাম, কিন্তু ভগবান আমাকে দেয়নি, ঠিক আছে। তো এটা তো নিজের হাতে না বলো, তাহলে তো সবাই মা হতে পারতো। এত কষ্ট কেন মেয়েদের, যারা একবারও মা হতে পারে না, সেই সব মেয়ে বউদের কথা ভাবো তো কতটা কষ্ট। সেই জন্যই বলছি, সব কিছু আমাদের হাতে থাকে না। তো অনেক মানুষ অনেক কথা বলছে, এতদিন পর বাচ্চা নেওয়ার কি, আগেই তো নিতে পারতো। আরে বাবা, আগে যদি হাতে থাকতো তাহলে অবশ্যই, সেটুকু বুদ্ধি তো আমাদেরও আছে, আগে একটা বাচ্চা নিতে পারতাম। এত বড় ছেলে হয়ে গেলে কি নেওয়া সম্ভব? সেটা কি কেউ জেনে শুনে নেয়? এটাও কিন্তু আমরা জেনে নিই, হয়ে গেছে যেটা হয়, একটা বাচ্চাটা এসে গেছে, তো সেটা নষ্ট করিনি। একটা শক্ত ছিল কোথাও গিয়ে একটা, সেটা হয়তো অনেক দিন পর সেই জায়গাটা এসেছে। তো আমার ছেলের তরফ থেকেও কোনো প্রবলেম হয়নি, ফ্যামিলির তরফ থেকেও না, আমাদের হাজব্যান্ড ওয়াইফেরও না, পাড়ার লোকের প্রবলেম এটা হয়ে যায়, রিলেটিভদের প্রবলেম হয় অনেক, কিন্তু আমাদের আমাদের কোনো প্রবলেম নেই। আর মানুষ বলে অনেক কথা, কি বলবো। দেখো, এটা সব কিছু তো হাতে থাকে না, তাই না? আমি যেইভাবে চলবো ভেবেছি সেইভাবে কখনোই আমি চলতে পারি না, কারণ কিছু কিছু ইচ্ছে ভগবানের ইচ্ছের উপরই ইচ্ছার উপরই আমাদের চলতে হয়। দেখো, আমার ছেলে এখন যথেষ্ট বড় হয়ে গেছে, আমি বেশ স্বাধীন হয়ে গেছিলাম, পিছু টান সব শেষ হয়ে গেছিলো। ছেলে বড় হয়ে যাওয়া মারা অনেকটাই স্বাধীন। তো সে একটা জায়গায় পড়তে গেছে,
তাহলে আমি এখন মানে আমি সবসময় না একটা কাজ করব এরকম ভাবি। আর তোমাদের দাদা ভাই হচ্ছে কাজ করা একদম পছন্দ করে না, মানে ও বাড়িতে থাকো এইটুকুই ঠিক আছে, ও যেটুকু দরকার সব মিটাবে, সব ঠিক আছে, কিন্তু কোথাও বেরিয়ে বউ কাজ করবে এটা আমার হাজব্যান্ড পছন্দ করে না। দেখো সবাই তো সমান হয় না। তো তোমাদের দাদা ভাই ওর দোকানে আমাকে বসাতো, মানে আমি 9 মাস বসেছিলাম দোকানে, মানে আমাদের দোকানে আর কি বসতাম। এবার ছেলে যখন মাধ্যমিক দেবে সামনে পরীক্ষা চলে আসছে, তখন নিজেরাই ডিসিশন নিলাম যে কিছু মাস আমি এখন একটু ঘরে থাকি, ছেলেটাকে একটু গাইড দেওয়ার তো দরকার, কিছুই না বাড়ি থাকলাম দেখো ছেলেটা চোখে চোখে থাকবে, পড়বে, এরকম একটা ব্যাপার। তো সেই জায়গায় আমি দোকানটা ছেড়ে কিছু মাস মানে ঘরে ছিলাম। ছেলের পরীক্ষাটা হয়ে গেলে ও একটা সেটেল হবে, কোথাও একটা ভর্তি করে তারপর আবার দোকানটাতে বসবো। আবার হয়তো ওর 11-12-এর কিছু ফার্স্ট ইয়ারে বসতাম, আবার 12-এর পরীক্ষার আগে হয়তো দোকানটা ছেড়ে দিতাম, এভাবে চিন্তাভাবনা প্ল্যানিং ছিল। আবার এরকমও প্ল্যানিং হয়েছিল, তোমাদের দাদা ভাই বলেছিল আমাকে যে তোমাকে একটা আলাদা দোকানই করে দেবো আমি, মানে একটা আমাকে আলাদা দোকান করে দেবে, মানে আমি আমার মন মতন মানে বিজনেস করতে পারবো, সেটা পরের বিষয়, মানে কিছু না হোক ওর দোকানে আমি বসতাম, এটা মানে কথা হয়েই ছিল। তো দেখো সব কিছু প্ল্যানিং তো করেছিলাম, সেই প্ল্যানটা তো ভেস্তে গেল, তাই না? তো সব কিছু আমাদের হাতে না, যখন যেটা আসবে সময় সেটাই আমাদেরকে মানিয়ে নিয়ে চলতে হবে। তো আমার হট করে ইস্যুটা চলে এলো, তাই মানে হয় না, একটা বাচ্চা সবারই একটা ইচ্ছা থাকে, দুটো বাচ্চার। তো আগে মানে না হলেও এখন আমরা সেটা ডিসিশন নিলাম যে বাচ্চাটা আমরা রাখবো, আর খুব আনন্দ করেই রাখি, কোনো মানে দুঃখ না যে এতদিন পর আমার ছেলেও আস্তে আস্তে জানতে পারে। আমি নিজেই জানতাম না, 3 মাস পর আমি ধরো জেনেছি আমি মানে প্রেগনেন্টে। আর এখন আমার 8 মান্থ চলছে, আর 1 মাস 2 সপ্তাহ এরকম কিছু হবে, মানে আর বেশি দিন না। তার জন্য শরীরটা আর ভালো যাচ্ছে না, কিচ্ছু ভিডিও দিতে পারি না, তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারি না। কতজনের ব্লগ দেখি শুয়ে শুয়ে মানে প্রেগনেন্সি অবস্থায় পুরো জার্নিটা শেয়ার করে, কিন্তু আমি সত্যি কিছু পারছি না, কারণ আমার অনেক কিছু প্রবলেম হয়েছে আর কি, সেগুলো আর প্রকাশ করছি না। মানে অনেক প্রবলেমের জন্য আমি মানে কি বলবো, এনার্জি পাচ্ছি না, করতে পারছি না, গ্যাসের সামনে দাঁড়াতে পারি না, হয় মা এসে থাকে, নয় তোমাদের দাদা ভাই প্রচুর হেল্প করে, এই টাইমটা সত্যি যে করে তাকে তো বলতেই হয়। আর এখন তো অনেক দিন মা আছেই, মা আগে এসেও থেকেছে, কিছুদিন বাড়ি চলে যাই আবার পরে আসি, এভাবে থাকা হয়। আর আমিও আগে হচ্ছে গিয়ে থাকতাম, এখন আর মানে ছেলেটা নেই বলে ওর মানে আমার হাজব্যান্ডকেও একা বাড়িতে থাকতে নিজের কাছে একটা কেমন লাগে, তাই আমি বাড়িতেই আছি, ওই জন্য মা এসে আছে। এইবার বলি আমার ছেলের কথা, ছেলে এখন কোথায় আছে, কি ব্যাপার। আমার ছেলে মানে মাধ্যমিক পরীক্ষা দিয়ে মানে 7 দিন বোধহয় ছুটিতে ছিল, ওর বোধহয় 7 দিন পড়াশোনা ছিল না। 7 দিন পর থেকে ও সায়েন্স নিয়ে মানে মানে টিউশনগুলো ভর্তি হয়েছিল, কারণ এখানকার সব মাস্টারদের তখনই সব ভর্তি চলছিল। আর জানো তো বেঙ্গলি মিডিয়ামে আমার ছেলে পড়ে, তো বেঙ্গলি মিডিয়ামে 2-2.5 মাস ছুটি পাই মাধ্যমিকের পর। এবার অতটা টাইম কিন্তু ছুটি, ওই নামেই স্কুলটাই ছুটি, পড়া কিন্তু 7 দিনের মধ্যেই ওর চালু হয়ে গেছিলো। তো সমস্ত বই খাতা সমস্ত কিছু কেনা হয়ে গেছিলো 2 মাস স্যারের কাছে, মানে স্যারদের কাছে, বিভিন্ন স্যার যারা রেখেছিল যে স্যার সবার কাছে পড়ে মাইনা দেওয়া হয়ে গেছিলো। এরকমই মানে চিন্তাভাবনা নিয়েই চলছিল, ও যে স্কুলে পড়তো সেখানেই ভর্তি হবে আর কি, 11-এ আর কি। এইবার হট করে একদিন আমার হাজব্যান্ড আমাকে একটা ভিডিও পাঠিয়েছে, মেসেঞ্জার আমি খুলিই না, কারণ মেসেঞ্জার না খোলার কারণ হলো বিভিন্ন মানুষের আজে বাজে কমেন্ট, আজে বাজে বলতে মানে আমি কারো কোনো ছেলের কমেন্ট হয়তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, অ্যাকসেপ্ট করি, চেনাশোনা বা জানি যে এটা ঠিক আছে, মানে অ্যাকসেপ্ট হয়তো করি, কারণ ফেসবুকে থাকতে গেলে আমাকেও যেমন আমার ইয়েটা বাড়াতে হয়, আমিও কাউকে মানে কারো ফ্রেন্ড এরকম পাওয়াতেই হয়, ধরো বোঝোই তোমরা।
কিন্তু তা বলে ফ্রেন্ড রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করেছি বলে মেসেঞ্জারে গিয়ে মানে অন্য লোকের সাথে, অন্য ছেলেদের সাথে গল্প করব, সেটা আমার রুচিতে কখনোই আসে না। মানে এটা আমার বাড়ি থেকে প্রবলেম যে সেটা বলবো না, এটা আমার রুচিতেই আসে না। আর ওই মেসেঞ্জারে এই হাই বৌদি কী করছেন, আপনার বাড়ি কোথায়, এ কোথায়, কেমন আছেন, লাঞ্চ হলো, ডিনার হলো, এইসব আমার একদম অসহ্য লাগে। আর ওই সব লোকেরা হলো কি বলতো, বউয়ের সাথে একটা করে সুন্দর সুন্দর ছবি প্রোফাইলে দিয়ে রাখে। কারো কারো তো প্রোফাইলই লক, আর কারো কারো প্রোফাইল খোলা থাকলে দেখবে বউয়ের সাথে সুন্দর সুন্দর ছবি পাবে তুমি, কিন্তু এরকম মানে কি বলবো, পাড়ার বৌদি বলো, যেখানকারই বৌদি বলো, সবাইকে এরকম মানে ঘুমচুং মেসেজ করে। তো সেই সব কথা রিপ্লে করা আমি পছন্দ করি না, সেই কারণে আমি মেসেঞ্জারটা সেভাবে খুলি না। হয়তো মানে 5-6 দিন পর গিয়ে একটু খুললাম, কোনো বান্ধবী কিছু লিখেছে কিনা দেখি, এইটুকুই। বা আমার চেনাশোনা রিলেটিভের সাথে কোনো সময় কোনো কথা হলে সেইটুকু আলাদা ব্যাপার। তো দেখলাম তোমাদের দাদা ভাই আমাকে একটা ভিডিও পাঠিয়েছিল। এবার আমি ভাবছি আমার বর তো সাধারণত কোনো ভিডিও পাঠায় না, মানে ভাবলাম যে কী ভিডিও পাঠিয়েছে দেখি। তো খুলে দেখছি মানে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন যেটা, সেখানকার একটা ভিডিও পাঠিয়েছে। অমুক দিন এক্সাম আছে, তা আছে, মানে ভর্তির ব্যাপার, এই সবগুলো পাঠিয়েছে। একটা ভিডিও তৈরি হয়ে মানে ওই নিয়ে তৈরি হয়েছিল, ওটা ও পেয়েছে ওর ফোনে, আমাকে শেয়ার করে রেখেছে, কিন্তু আমাকে মুখে কিছু বলেনি, বা আমি যে দেখিনি সেটাও খেয়ালও করেনি। এবার আমি ছেলেকে, সেদিনকে আমি যখন দেখছি তখন ছেলে ঘুমিয়ে গেছিলো রাতে। পরের দিন 10:30-11টা নাগাদ আমি শুয়ে আছি, হঠাৎ দেখছি যে মানে ওই ভিডিওটা ছেলেকে আর কি দেখায় আর কি, দেখ তো বাবা, দেখ তোর বাবা কি পাঠিয়েছে এটা। নিয়ে ও দেখে ঠেকে বললো, মা আজকেই লাস্ট ডেট, মানে 4টে, বিকাল 4টের মধ্যে এই ফর্মটা ফিল আপ করে পাঠাতে হবে। তো আমি কি ওখানে ভর্তি হব? আলাম, ফর্মটা ফিল আপ করতে পারিস, মানে ভর্তিটা তো পরের কথা, চান্স পাবি কি না ওই সব জায়গা, একটা মানে ভালো জায়গা, ভালো পরিবেশ তো খুবই সুন্দর ধরো। তো এইরকম মানে আনখেয়ালি হিসাবে একটা ফর্ম ফিল আপ করেছিল। হঠাৎ আমার দাদাকে ফোন করলাম, দাদা এক্ষুনি ওকে নিয়ে গিয়ে মানে যেসব দোকানে এইসব অনলাইনে ফর্ম ফিল আপ হয় ওরকম নিয়ে গেল, কারণ 4টে পর্যন্ত টাইম, 11টা বেজে গেছে, অনেক কিছু কাগজপত্র রেডি করার ব্যাপার থাকে, সব কিছু নিয়ে গিয়ে ও ফর্মটা ফিল আপ করে এসেছিলো। তো ফর্ম ফিল আপের পর ওকে ওর ডাক করলো আর কি, রেজাল্টের ছবি সব মানে প্রমাণ সব পাঠানো হয়েছিল। তো আমার ছেলে কিন্তু মাধ্যমিকে, তোমাদের সাথে তো আমি ভিডিও করি না, কিছুই জানানো হয়নি, খুব ভালো রেজাল্ট করেছে, মানে আমাদের কাছে তো খুবই ভালো করেছে, কারোর সাথে তুলনা করে বলছি না। মানে 7খানা সাবজেক্ট, তার মধ্যে 6টা সাবজেক্টেও লেটার পেয়েছে, একটাতে বাদ শুধু, আর পুরো ফুল মার্কসে মানে স্টার মার্ক দিয়ে পাস করেছে কিন্তু। তো মানে খুবই ভালো, মানে দেখো বা আমার তো ছেলে মেয়ে যাই, মানে সন্তানকে নিয়ে তো একটা গর্বের বিষয়, তো আমাদেরও খুব ভালো লেগেছে। আর ও কিন্তু একদম পড়তো না, মানে মাধ্যমিক বলে যে একটা সিরিয়াস ব্যাপার বা কিছু, সেটা কখনোই না, মানে কি বলবো, মানে শুধু গেম খেলতো। আর ওই স্যারের কাছে যেটুকু পড়তে যেত সেইটুকু ও কোনোদিনও অ্যাবসেন্ট করতো না, স্যারের পড়া মানে ও পড়তে যেত সব জায়গায়, ওইটুকুই ওর পড়া। কিন্তু বাড়িতে এসে যে ঘন্টার পর ঘন্টা মানুষ যে পড়ে, সেটা কখনোই না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কাছে ও খুব ভালোই রেজাল্ট করেছে। তো সেখানে ওকে ডাক পড়লো, অমুক দিন এক্সাম আছে, মানে আসতে আর কি। তো ওখানে এক্সাম দিল, মানে আমরা তখনও চিন্তা ভাবনা করিনি যে আমার ছেলে চান্স পাবে বা ওখানে ভর্তি হতে হবে, আমরা তখনও জানি ও যে স্কুলে পড়ে সেখানেই পড়বে, ও তো মানে টিউশনগুলো ভর্তি হয়েই গেছিলো, ওটা জাস্ট একটা পরীক্ষা দিলে একটু নলেজটাও বাড়বে এরকম ভেবেছিলাম। তো ওই পরীক্ষায় ও পাশ করে যাওয়ার পর মানে অনলাইনেই রেজাল্ট বেরোয়, ও পরীক্ষাটা ওর বাবার সাথে গিয়ে দিতে গেছিলো মানে নরেন্দ্রপুরে। তো সেখানে ওকে ভাইবার জন্য ডেকেছিল, তো ভাইবাটাও ওর বাবার সাথে গেছিলো। কদিন মানে 5-6 দিনের মধ্যে সব কিছু যেন কেমন বদলে গেল, মানে কি বলবো, মানে আমরা জানতামই না কিছু, মাত্র 5-6 দিনের মধ্যে, না আগের থেকে কিছু জানতাম না হবে বলে কিছু জানতাম। ওকে ভাইবার জন্য ডাকলো, সেখানেও ও পাশ করলো। নিয়ে একদিন বাবা মাকে ডাকা হয়েছিল, মানে ওখান থেকে মানে মা বাবা দুজনকেই আসতে হবে, আর মাকে তো আসতে হবেই, মানে একদম যেতেই হবে গার্জেন হিসেবে। তো সেখানে এবার আমার তো সবাই জানো মানে আমার তখন 7th মান্থ চলছিল, তো এমনি তো কোনো ব্যাপার না, কিন্তু
রাস্তায় রেস্ট দিয়েছিল, বেড রেস্ট। তো এতটা জার্নি করে মানে আমরা ধরো হাসখালি থাকি, এখান থেকে কলকাতা নরেন্দ্রপুরটা তো মানে পুরোই একটা অন্য রূপ, ধরো অনেকটা মানে পথ। তো ট্রেনেই যাব ভাবলাম, ট্রেনে জার্নিটা কম হবে, কিন্তু মানে বাবা দাদা এরা সব বারণ করলো ট্রেনে করে যেতে, যে ওঠা নামাটার সময় একটু চাপ পড়ে যেতে পারে, ঠেলাঠেলি হলো, হয়তো পড়ে গেলি একটা বিপদ ঘটবে। তো 4 চাকা ভাড়া করে গেছিলাম। তোমাদের দাদাভাই 4 চাকা ভাড়া করলো, যে এসিতে গেলে হয়তো আমার শরীরটা ভালো থাকবে, একটু শুয়ে শুয়ে যেতে পারবো, মানে এরকম একটা ব্যাপার। তো আমি সেদিনকে মানে কি বলবো, আমি তো যেতাম, মানে আমাকে তো কেউ নিয়েই যাবে না, ফার্স্ট বললো, প্রথমে বললো যে মানে ওর বাবাই যাবে আর কি। কিন্তু আমি দেখলাম যদি মা না যাওয়ার জন্য আমার ছেলে যদি চান্স না পাই, মানে সেই জায়গাটা আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। তো সেই জন্য মানে আমার যতই কষ্ট হোক, যতই মানে হয় না একটা, এই টাইমে তো কোথাও বেরোতে পারছি না, মানে শরীরই ভালো যাচ্ছে না। তো আমি বললাম না, আমি যাবই, আমার জন্য যেন ছেলের বাধা না পড়ে এই জিনিসটাই। তো সেখানে হচ্ছে তার জন্য মানে আমাকে আবার নিয়ে গেছিলো। তো যেতে যেতে রাস্তায় মনে হচ্ছে কি আমি এই বোধহয় শেষ নিঃশ্বাস ত্যাগ করবো। বিশ্বাস করবে না, এত শরীর খারাপ। আমার কোনোদিনও গাড়িতে চাপলে বমি হয় না, বমি করতে করতে গেছি সেদিনকে মানে। আর এই অবস্থায় বমি হওয়া মানে তো খুব মানে বিরক্তকর, জানোই, শরীরে আরও ধকল। ছেলেটার পরীক্ষার টাইম, এই মানে ইন্টারভিউয়ের টাইম হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি গাড়িও চালাতে হবে, যে রাস্তায় নেমে নেমে অনেকক্ষণ দাঁড়াবো সেটাও মানে যাওয়ার সময় সেটা হয়নি। যাই হোক, শেষমেশ পৌঁছেছিলাম মানে নরেন্দ্রপুর। তো সেখানে গিয়ে হচ্ছে সব কিছু হলো নিয়ে আবার আসার সময় অনেকবার দাঁড়াতে দাঁড়াতে মানে কোনো হোটেল পেলেই, রেস্টুরেন্ট পেলেই একটু নেমে কিছু একটু খাওয়া দাওয়া করছি, অনেকক্ষণ হাঁটছি, এইভাবে মানে থেমে থেমে এসেছি। তো আসার সময় আর অতটা অসুবিধা হয়নি, কিন্তু খুব কষ্ট হয়েছে সেদিন। আর ভাবিনি যে আমি বেঁচে থাকতে পারবো, মানে এত শরীর খারাপ, এত শরীর খারাপ। তো যাই হোক, ছেলেটার মানে আর যাই হোক মানে চান্স পেয়ে গেল ওখানে। তো এটা আমাদের কাছে খুবই খুশির খবর। তো মহারাজ, ওখানকার যিনি মহারাজ মানে তিনি মিটিংয়ে যখন বলছিলেন আর কি, যে এখানে আসতে গেলে ফোন কিন্তু ইউজ করা যাবে না, মানে ফোনটা পুরো মাথা থেকে তোমার বের করে দিতে হবে, যে তুমি ফোন চালাতে জানে। এখনকার বাচ্চারা কেউ ফোন ছাড়া থাকে না, ধরো গেম, ফ্রি ফায়ার এগুলো তো খেলেই। আমার ছিল তো ফ্রি ফায়ার খেলার মাস্টার যাকে বলে, সারাদিন মানে মাধ্যমিক পরীক্ষা, সে খেয়ে দিয়ে মানুষ কী করে, একটু টাইম আছে একটু বইটা দেখে হয়তো। আমার ছেলে হচ্ছে একদম গেম খেলে যেত, এরকম ব্যাপার। মানে কি বলবো, মানে এখন হাসি পায় ব্যাপারটা। তো ছেলে শুনেছিল মহারাজ যখন বলেছিলেন যে ফোনটাকে মাথা থেকে পুরো বের করে এখানে ভর্তি হতে হবে, যারা এখানে পড়ার ইচ্ছা, আর যে ভাববে আমি ফোন ছাড়া থাকতে পারবো না, তারা এই চিন্তা ভাবনাটাও করবে না। তো ঠিক আছে, সব কিছু শুনে ঠুনেই এসেছিলাম সেদিন। তো আমি তো ভেবেছিলাম আমার ছেলে পারবে না, ওই কথাটা শুনে আমি তখনই মানে মগজে ঢুকিয়েছি হয়তো আমার ছেলে এসে বলবে আমি ওখানে ভর্তি হব না, মানে এখানেই থাকবো, ও যে স্কুলে পড়ে সেখানেই হবে। তো জানি না কি ব্যাপার, মানে আমার ছেলে কিন্তু রাজি হয়ে গেল। মানে আমি বললাম তুই ফোন ছাড়া থাকতে পারবি তো, দেখ এত টাকা পয়সা খরচা করে ভর্তি করব, অত সুন্দর একটা পরিবেশ, অত সুন্দর একটা জায়গা, ওখানে ভর্তি করার পর তোর যখন মন টিকবে না, বাড়ি চলে আসবো বলবি, সেটা কিন্তু বাবা মানে ওর তার থেকে তুমি না হও, ঠিক আছে, তুমি আগের থেকেই যেটা করবে সেটা একদম ফাইনাল, তোমাকে ডিসিশনটা নিতে হবে, আর তোমার উপর পুরো ডিপেন্ড করছে। আমি বললাম, বাবা বললো, তার জন্য তুমি হলে পরে গিয়ে বলবে তোমাদের জন্য, সেরকম যেন কিছু না হয়। আর এদিকে তো বুক ফেটে যাচ্ছে, মানে ছেলে যদি চলে যায় আমার কি হবে, আমার কি হবে, কারণ আমার পুরো সারাদিন থাকার মানে এটা হলো পুরো ছেলের সাথে। সবসময় যে ভালোবাসাই দুই মা ছেলের মধ্যে সেটা কখনোই না, ঝগড়াঝাটি, মারপিট, খুনসুটি এসব তো হবেই, কিন্তু মানে আমাদের মধ্যে খুব বন্ধুত্ব ব্যাপারটাও আছে। ও যেখানে যা করবে, ওর বন্ধুরা কোথায় কি করছে, মানে সমস্ত কিছু ওর কিন্তু মাকে এসে বলা চাই। বাবার সাথে এত ফ্র্যাঙ্কলিও মেশে না, মানে খুবই কম কথা বলে, কিন্তু মায়ের সাথেও সারাদিন যত বললাম তো, মানে সব কিছু নিয়েই ওর মা জুড়ে আছে, এরকম ব্যাপার। আমারও তাই, মানে আমিও, ও ছাড়া তো আর বাড়িতে কেউ নেই, আমি আর ওই। যাই হোক, ও রাজি হয়ে গেল, বললো যে আমি ওখানে ভর্তি হব। তো
খুব আনন্দ হচ্ছিল যে নরেন্দ্রপুর জায়গার মতন একটা জায়গায় চান্স পেয়েছে, এটা খুব গর্বের বিষয়, আনন্দ হচ্ছিল। কিন্তু একটাই তো ছেলে আমার, এখনও তো একজন আসেনি, এই পৃথিবীর মুখ দেখেনি। তো ওকে ছেড়ে থাকাটা আমার পক্ষে মানে ভাববার বাইরে ছিল একদম। মানে আমি কি করে থাকবো, তার মধ্যে আমার এখন এই কন্ডিশন, এই পুরো বাড়িতে একা একা। আমার যদি একটা কিছু হয়, ধরো কিছু হয়ে গেল, কি মাথা ঘুরে পড়ে গেলাম, সেই ফোনটাও তো আমি আমার বরকে জানাতে পারবো না, আমার হাজব্যান্ড তো সারাদিন দোকানে থাকে। এবার সেখানে মানে কি করে আমি নিজেকে সামলাবো। তো যাই হোক, মানে হয়ে যাই সব সামাল দিয়ে। তো আমি এই ভিডিওটা অনেকদিন আগেই দেবো ভেবেছিলাম, কিন্তু নিজেকে আমি একদম সামলাতে পারছিলাম না। সারাদিন কাঁদতাম, সারাদিন। ও চলে যাওয়ার পর 2 দিন না 3 দিন আমি বোধহয় বাড়িতে একা ছিলাম। তো আমাকে আর একা রাখা হয়নি, মা এসে আমার কাছে আছে। মা আছে বলে একটু ধরো মা মেয়ের যে গল্প টল্প এসব হচ্ছে, মা ধরো কাজবাজ করছে, আমিও একটু ভুলে আছি ছেলেকে, এইটা মানে সুবিধা হয়েছে। তো আমি আর ভিডিও বানাতে পারছিলাম না, ওই জন্য। কষ্ট তো কোথাও গিয়ে একটা হয়, মানে যে ঘরেই যাচ্ছি মনে হচ্ছে ছেলের স্মৃতি, এরকম ব্যাপার। প্রথম তো ভাত বাড়তে গেলে আমি 3টে থালাই নিয়ে নিতাম, মানে ছেলে আমার হাজব্যান্ডের, এরকম ব্যাপার ছিল। তারপর হয় না, বাথরুমে ঢুকছি, বাথরুমে ঢুকে মনে পড়ে যাচ্ছে এই কলগেটটা মানে হয়তো হাফ মতন আছে, তাও ওকে একটা নতুন কলগেট বার করে দিতে হবে। হাফ সাবান পুড়িয়েছে, ওকে একটা নতুন সাবান দিতে হবে। এইসব নিয়ে কত মা ছেলের খুনসুটি হয়। কিন্তু মানে ও চলে যাওয়ার পর এগুলোই মনে পড়ছে। আর যাই খেতে যাই না কেন মনে হয় যে ছেলেটা মানে কাছে থাকলে এটা খেত। এইসবগুলো মনে হয়, মানে হয়ই তো বলে, এগুলো মনে মারে। ওর বাবারও খুব কষ্ট, বাবা মানে আমার বর ভাবে আমার সামনেও কাঁদলে আমি মানে ভেঙে পড়বো, আবার আমি ভাবি ওর সামনে কাঁদলে ভেঙে পড়বো, মানে এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। শুয়ে শুয়ে বালিশ ভিজছে কিন্তু আওয়াজ করতে পারছি না, এরকম। যাই হোক, ছেলে গেছে। ছেলে ফোন মানে ওদের অফিসের নাম্বার আছে, ফোন তো ওদের ইউজ করে না, অফিসের থেকে মানে ফোন করতে পারে সপ্তাহে 1 দিন হয়তো। আর আমরাও পারবো সপ্তাহে হয়তো 1 দিন মানে ফোনটা করা যায়। এবার আমি বলেছি তুই করবি, তুই কখন ফ্রি থাকিস না থাকিস তুই করবি। তো ও আমাকে ফোন করে। আর কিছু কিছু মানে মানে কি বলবো, ওখানকার যারা কাজ করে আর কি, মানে তাদের ফোন থেকে বা কারো গার্জেন গেছে হয়তো, সেইখান থেকে কারো ফোন থেকে একটু ফোন করে, আমার খোঁজ খবর নেয় যে মা কেমন আছে, জানে আমার শরীর খারাপ। আর মাসে 2 দিন দেখা করার ডেট, সেটা আমি তো আর যেতে পারি না, আর এত দূর আমার মানে সম্ভব না। আর আমি একদিন গিয়ে পৌঁছেছি, তো এটাই আমার কষ্ট যে আমি সেটাকে একটু দেখতেও যেতে পারি না। তো ওই আমার বাবা, আমার হাজব্যান্ড এরা যায়, ওদের কাছ থেকে ভিডিও কল করে একটু মানে কথাবার্তা বলি, ও করে, কথা বলে। আর অন্য দিন কোনো গার্জেন টার্জেন গেলে মানে যখন যার মানে ফোন পায়ও তখন মানে তার ফোন থেকে আমাকে একটু ফোন করে ও। আর মানে এমনি ওর কথাবার্তা শুনে যেটা বুঝি মানে ও খুব ভালো আছে, ও খুব সুন্দরভাবে কিন্তু মানিয়ে নিয়েছে। ওখানে কিন্তু অনেক ছেলেই মানাতে পারছে না, অনেকেই বেরিয়ে যাচ্ছে এত টাকা পয়সা দিয়ে ভর্তি করে, বা আমার ধরো ভর্তি করেছে একটা স্বপ্ন দেখে। কিন্তু সেই জায়গায় মানে কিছু কিছু ছেলে যখন কান্নাকাটি করে, মা বাবা কি সামাল দিতে পারে বলো, যে জোর করে ছেলেটাকে রেখে দেবে, তখন বাবা মাও ছাড়াতে বাধ্য হচ্ছে। কিন্তু আমার ছেলে মানে সুন্দরভাবে মানিয়ে নিয়েছে, এখন পর্যন্ত খুব ভালো আছে। আর ও ভালো আছে বলেই আমরাও ভালো আছি। আর ওখানকার খাওয়া দাওয়া নিয়ে তো কোনো কথাই হবে না, খুব সুন্দর সুন্দর খাবার দেয়। মানে অনেকে ভাবে মিশন মানে নিরামিষ খাওয়ার, সেটা কখনোই না। ওদের মাছ, মাংস, ডিম সমস্ত কিছু দেওয়া হয়। উপরন্তু মানে এখনকার বাচ্চারা যেসব খাবার ভালোবাসে সমস্ত ধরনের রান্না ওখানে করে ওদের মানে খাবার দেওয়া হয়। এইবার আর কি বলি, আজকের আনন্দটা হলো আমার ছেলে, আমি ভেবেছিলাম না, মানে তখন সেটাই কথা ছিল ভর্তির টাইমে, ও 20-22 দিন মতন গেছে ওখানে, মানে 4 তারিখে গেছে আর আজকে হলো 25 তারিখ। তো এই মাঝখানে কটা দিন ওর নেই, মনে হচ্ছে কত দিন আর কি গেছে, আমাদের কাছে এটাই মনে হচ্ছে। কিন্তু আজকে
আজকে হলো আসবে বাড়িতে। আজকে ওর বাবা গেছে, মানে আমার হাজব্যান্ড গেছে ওকে আনতে। এই সকাল সকাল বেরিয়ে যেতে হয়, ধরো অনেকটাই টাইম লাগে যেতে। আবার ওদের স্কুল হয়েই ছুটি হয়ে যাবে, ওদের 4 দিনের জন্য একটা ছুটি পড়েছে। তো এই ছুটিটা কিন্তু হওয়ার কথা ছিল না, ওদের একবারে পুজোতে ছুটির কথা ছিল, মানে পুজোর সময়তেই 1 মাস ছুটি পাবে। আর ছোটোখাটো 1-2 দিনের কোনো ছুটি পেলে সেখানে বাড়ি আসতে ওরা পারবে না। আর মানে এখানে গিয়ে কি শান্তি জানো তো, মানে এখানে যখন পড়তো, বগুলা পড়তে যেত সাইকেল করে, রাস্তাঘাটে এত গাড়ি ঘোড়া, এত অ্যাক্সিডেন্ট হয়, সবসময় মাথায় যেন একটা টেনশন কাজ করতো, ছেলেটা অতক্ষণ না মানে বাড়ি ফিরে আসতো। আর এই নরেন্দ্রপুরে গিয়ে একটা মানে নিশ্চিন্ত আমি থাকি যে ওই বাউন্ডারির থেকে তো আর বেরোতে পারবে না, ওদের ওই মানে ভিতরেই সব, মানে যে বাংলোতে ওরা থাকে সেখানেই খাওয়া দাওয়া, প্রার্থনা করা, স্কুলটা একটু হেঁটে যেতে হয়, কিন্তু সেটা বাউন্ডারির ভিতরেই, কোনো গাড়ি ঘোড়া কোনো ব্যাপার নেই। খুব সুন্দর পরিবেশ, গাছপালা ভরা, মানে খুবই সুন্দর। তো এখানে এটাই শান্তি যে একটা জায়গায় বদ্ধ থাকে। আর বিশেষ করে তোমরা সবাই জানো আজকালকার দিনে ছেলে বলো মেয়ে বলো, ফোন ছাড়া মানে জীবন কারোর কাটে না। আমাদের কি কাটে, আমরা কি ফোন ছাড়া থাকতে পারি? যে ছেলে মেয়েদের বলবো সবার ক্ষেত্রে ফোন ছাড়া কারো জীবনই কাটে না। তো এইখান থেকে একটা জিনিস খুব ভালো মানে সুবিধা, 2 বছর তো মানে 11-12 তো পড়ুক, ফোন ছাড়া থাকুক একটু। এত ফোনের নেশা ছিল, গেম খেলার আর কি। তো সেই জায়গা থেকে এখন একটু ভালো আছে, ওর তো ফোনের কোনো মানে প্রয়োজন হয় না। মহারাজকে বলে, ও গিটার বাজাতে খুব ভালোবাসতো, বাড়িতে গিটার সারাদিন বাজাতো এরকম ব্যাপার। মহারাজকে বলে গিটার বাজানোর কথাও বলেছে, তো মহারাজ বলেছে অবশ্যই মাঝে মধ্যে খেলার টাইম যেটা ওদেরকে দেওয়া হয় সেই টাইমেও গিটার বাজাতে পারবে। আর ও গানও পারে, সুন্দর গান করে, ওখানে সবাই ওকে গিটারের জন্য সবাই চেনে, মানে এত সুন্দর বাজায় না, মানে আমার ছেলে বলে বলছে না, খুব সুন্দর গিটার বাজায়। তো সেইখানে সবাই খুব ভালোবাসে ওকে গানের জন্য। মানে এই 27 তারিখে একটা প্রোগ্রামও ছিল, ওকে বলা হয়েছিল ওখানে গিটার বাজানোর জন্য। তা আমি নিষেধ করলাম যে এই 4 দিনের ছুটিটা বাবা আয়, আমি তো আর যেতে পারছি না, একটু মানে চোখের সামনে থেকে দেখতে পাবো। আর এই ছুটিটা হঠাৎ পড়লো, মানে কথা ছিল না ছুটিটার। তো আজকে আসছে, খুব খুব আনন্দ হচ্ছে। মানে হয় না একটা এতদিন পর আবার, আমি যদি যেতে পারতাম আমার এতটা কষ্ট হতো না, মাঝে মধ্যে গিয়ে ওকে দেখে আসতাম। কিন্তু যেহেতু আমি এখনও পারবো না, আমার বাচ্চা হওয়ার পরও আমি কিছু মাস তো পারবোই না, ধরো একটু বড় না হলে, সেই কারণে মানে ঠিক আছে এখন একবার ঘুরে যাক, আবার পুজোতে আসতে পারবে, এরকম একটা ব্যাপার। মানে কিছু তো করার নেই, দেখো একটা ভালো কিছু মানে পেতে গেলে একটু স্যাক্রিফাইস তো বাবা মাকে করতেই হবে। আর ও যখন মানিয়ে নিয়েছে, ওখানে ভালো আছে, ওকেও তো মানিয়ে থাকতে হয়, ঘরের মতন সুখের ব্যাপারটা নিশ্চয়ই ওখানে থাকবে না। তো ও যথেষ্ট বুদ্ধিমান ছেলে, ও খুব মানে ভালো আছে। আর ওখানে পড়তে হয়, ওখানে কিন্তু স্টাডি রুম আছে, নিজের রুমে পড়া যায় না, স্টাডি রুমে গিয়ে মানে ঘন্টার পর ঘন্টা যখন টাইম ওদের পড়তেই হবে, যেগুলো ঘরে আমরা জোর করেও করাতে পারতাম না। আর ওখানে ধরো সবাই করছে, ওকেও করতে হচ্ছে, এরকম একটা ব্যাপার আছে। তো এই জায়গা থেকে এখন খুব ভালোই মানে আছি আমি। আর আজকে আসতে বলে আরও ভালো হয়ে গেছি, 4 দিনের জন্য থাকবেও বাড়িতে, আবার ওর বাবাকে দিয়ে আসবে। তো চলো আজকের ভিডিওটা শেষ করছি, আর এইটুকু শেয়ার করতেই তোমাদের সাথে এলাম। আমি চেষ্টা করব ব্লগ দেওয়ার, মানে আসলে কিছু কাজ করি না, কি দেখাবো বলো, মা সব কিছু করছে আর আমি সারাদিন শুয়ে থাকি, এত গরম আমি মোটেই মানে সহ্য করতে পারছি না। আর আজকে একটু ওয়েদারটা ভালো আছে বলে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর আমারও 8 মাস জার্নি চলছে, খুব শিগগিরই, আর বেশি টাইম নেই, 1 মাস 2 সপ্তাহ কি 1 সপ্তাহের মধ্যেই মানে আমারও ডেলিভারি ডেট পড়ে যাবে, সামনেই ডাক্তার দেখানোর ডেট। আর অনেক প্রবলেম, প্রথম বাচ্চার সময়, আমার ছেলে হওয়ার সময় আমার তো কোনো প্রবলেমই ছিল না, কিছু বুঝিনি, বয়সটা অনেক 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 অল্প ছিল তখন। তো সেই কারণে শুধু বমিটা হয়েছে ওই ছেলের বেলায়, মানে বড় ছেলের বেলায়। তো এর বেলায় হচ্ছে বমিটা হয় না, সব কিছু মানে খেতে পারছি, মুটি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ, গাল ঠাল মানে ভরে গেছে, মোটা হয়ে যাচ্ছি। তো সব কিছু ঠিক আছে, কিন্তু অনেক প্রবলেমও আছে, মানে এইগুলো প্রেগনেন্সি অবস্থায় নাকি হয়। তো ঠিক আছে, সহ্য তো করতেই হবে মা হতে গেলে। তো চলো আজকে ভিডিওটা শেষ করি, তোমরা অবশ্যই পাশে থেকো, ভালো থেকো, টাটা।